অবশেষে তাকে খুঁজে পেলাম। উষ্ণ গ্রিন হাউসের এক কোণে বসেছিল ছোটোখাটো মানুষটা। মাথার চুল ধবধবে সাদা, শরীরে রক্ত শূন্যতার ছায়া। আপনি কি মিস্টার ব্লুম? আমি প্রশ্ন করলাম। একটা সুন্দর ক্যাকটাসে জল দিতে এতই মগ্ন ছিলেন তিনি যে আমার উপস্থিতি টের পাননি। সুতরাং আমার কণ্ঠস্বর তাকে ভীষণভাবে চমকে দিল। কিছুটা জল ছলকে পড়ল তার জুতোর ওপর। আমি আমি তার কণ্ঠস্বরকে জ্যোতিচিহ্নিত করেছে শ্বাস প্রশ্বাসের ভারী শব্দ। বিস্ফারিত চকচকে চোখে ঝটিতি দুপাশে তাকালেন তিনি, উত্তেজিত দৃষ্টিতে কিছু একটা খোঁজার লক্ষণ। হঠাৎই অস্বাভাবিক ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে একটা বিকট দর্শন ছুরি তুলে নিলেন। সাধারণত দক্ষিণ আমেরিকায় গভীর জঙ্গল কেটে পথ করতে যে ধরনের ছুরি ব্যবহার করা হয়ে থাকে ঠিক সেই রকম। অপলকে আমার দিকে তাকিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন, ছুরিটা মরিয়া ভঙ্গিতে উঁচিয়ে ধরা মাথার ওপর, মুখমণ্ডলে নিশ্চিত পরাজয়কে অস্বীকার করা একরোখা যোদ্ধার ছবি, যে যোদ্ধা লড়াই করে মরতে চায়। স্বভাবগত প্রতিক্রিয়াবশে আমি কয়েক পা পিছিয়ে গেলাম। অবাক হলাম বৃদ্ধের এই ভয়ার্ত উন্মাদ আচরণে। সাবধান! তিনি চিৎকার করে উঠলেন। শঙ্কা এবং তীক্ষ্ণতা মেশানো সেই কণ্ঠস্বর গ্রিন হাউসের কাচের দেওয়ালে কেঁপে কেঁপে প্রতিধ্বনি তুলল। এক পা এগোবেন না, আমি কিছুতেই আপনাকে দেব না। সেই মুহূর্তে বুঝলাম আমাকে সাধারণ চোর ডাকাত সন্দেহে তিনি বিশাল ক্যাকটাসটাকে রক্ষা করতে চেষ্টা করছেন। মিস্টার ব্লুম, আমি বললাম, আপনি শান্ত হন। আমি আপনার গাছ চুরি করতে আসিনি। আমি গার্ডেনিং প্রাইড কাগজের সাংবাদিক। আপনার ইন্টারভিউ নিতে এসেছি। কয়েক মুহূর্ত তিনি ইতস্তত করলেন, তারপর ছুরিটা সশব্দে ফেলে দিলেন মেঝেতে। হাঁটু গেড়ে বসে পড়লেন সুন্দর ক্যাকটাসটার কাছে। লক্ষ্য করলাম তার দু চোখে জল। তিনি কাঁদছেন। কাছে এসে তার কাঁধে হাত রাখলাম আমি। মিস্টার ব্লুম, নিজের সুখ দুঃখের কথা কাউকে বললে মন অনেকটা হালকা হয়। বিহ্বলভাবে দাঁড়িয়ে দেখতে লাগলাম এক বৃদ্ধের ভাঙাচোরা কান্না। এক অদ্ভুত আকর্ষণে এরপর আমার নজর গেল গাছটার দিকে। এত বছর উদ্যান পালন বিদ্যার সংস্পর্শে থেকেও এমন অদ্ভুত সুন্দর গাছ কখনো আমার চোখে পড়েনি। গাছটার উচ্চতা প্রায় 5 ফুট। মূল কাণ্ড থেকে দুটো শাখা হাতের মতো দুপাশে বেরিয়ে এসেছে, আর তার ফুলের শরীরে যেন খেলে গেছে রামধনুর বিশৃঙ্খল তরঙ্গ। তার সৌন্দর্য বর্ণনার চেষ্টা ধৃষ্টতারই নামান্তর। সব মিলিয়ে সে সৌন্দর্যের চরিত্র হয়তো অপার্থিব, কিন্তু এত কিছু সত্ত্বেও কেন যেন মনে হলো এর ভিতরে কোথায় একটা অসঙ্গতি লুকিয়ে রয়েছে। সে কাহিনী কাউকে না বলতে পারলে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। ভাঙা নিচু স্বরে বললেন তিনি। তারপর মুখ ফিরিয়ে চোখ তুলে তাকালেন আমার দিকে। আচ্ছা, আমার বয়স কত বলুন তো? এ প্রশ্নে চমকে উঠলাম। বর্তমান আলোচনায় এ প্রশ্নের প্রাসঙ্গিকতা খুঁজে পেলাম না। তাকে দেখে প্রায় 70 বছর বলে মনে হলো। সম্প্রতি তিনি হয়তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সুতরাং তার আসল বয়স হয়তো 65। প্রশ্নটার তাৎপর্য না বুঝে সামান্য রসিকতা করতে ছাড়লাম না। বললাম, তাকে দেখে বছর 60-এর বেশি মনে হয় না। 60! তিনি টুকরে কেঁদে উঠলেন, তার দু চোখে টুকরো যন্ত্রণার অভিব্যক্তি। 60? আমাকে দেখে 60 বছর বয়স মনে হচ্ছে। জানেন, আমার বয়স মাত্র 35। এক শীতল অনুভূতি আমাকে হঠাৎ যেন গ্রাস করল। আমি অত্যন্ত দুঃখিত। আপনাকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছে? চোখের জল ছাপিয়ে এই প্রথম তিনি হাসলেন এবং তার বয়স কয়েক বছর কমে গেল।
হ্যাঁ জানি, আমাকে দেখে বৃদ্ধ মনে হয়, কারণ অনেক দুশ্চিন্তার ঝড় আমার মাথার উপর দিয়ে বয়ে গেছে। তিনি আমার দিকে আরেকবার তাকালেন এবং আমি তার কথায় হাসবো কি হাসবো না ঠিক করতে পারলাম না। তিনি সোজা হয়ে উঠে দাঁড়ালেন, ঘুরে তাকালেন ক্যাকটাসটার দিকে। তার হৃষ্টপুষ্ট একটা শাখায় ভালোবাসা ভরা হাত রাখলেন। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। দেখলাম ওর ঠোঁট নড়ছে এবং অস্ফুট কিছু শব্দও আমার কানে এলো, কিন্তু স্পষ্ট করে কোনো কথা বুঝতে পারলাম না। অবশেষে ঘুরে দাঁড়িয়ে তিনি চোখ রাখলেন আমার চোখে। আমরা আপনাকে একটা গল্প শোনাবো ঠিক করেছি মিস্টার। কার্টিস, আমি জানালাম, জেমস কার্টিস। ওকে ওকে, তো মিস্টার কার্টিস, আশা করি আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, কারণ এমন একটা গল্প আমি শোনাবো যা সারা পৃথিবীকে শোনানোর দায়িত্ব আপনার। এ গল্পের প্রতিটি শব্দ বাস্তব সত্যি, কিন্তু এর ঘটনা এতই অবিশ্বাস্য যে অবিশ্বাসীদের বিশ্বাস করাতে আপনাকে ভীষণ অসুবিধায় পড়তে হবে। তিনি আবার তাকালেন ক্যাকটাসটার দিকে, তারপর আমার দিকে ফিরে তাকিয়ে শীতল শুষ্ক কণ্ঠে বললেন, বসুন মিস্টার কার্টিস, আপনাকে আজ অসম্ভব আতঙ্কের এক সত্য কাহিনী শোনাবো, যার কোনো দ্বিতীয় তুলনা নেই। বরফ মেশানো নারকোল দুধের গ্লাস সাজানো একটা টেবিলকে মাঝখানে রেখে দুটো লোহার চেয়ারে আমরা মুখোমুখি বসলাম। ক্লান্তিময় বৃক্ষলতার সমারোহে তাদের বিশাল সবুজ পাতা, তাদের আর্দ্র আবহাওয়ায় ঘামে ভেজা শরীর যেন আঙুল উঁচিয়ে আমাকে দেখাতে লাগলো, যেন এই পরিবেশে আমার অনুপ্রবেশ অবাঞ্ছিত। আবহাওয়ার উষ্ণতা সত্ত্বেও অনুভব করলাম, কেন জানি না আমি কাঁপতে শুরু করেছি। সমান্তরাল জগতে আপনি বিশ্বাস করেন মিস্টার কার্টিস? আমার উত্তরের অপেক্ষা না করেই তিনি পুনরায় বলে চললেন, অতীতের সেই সময়গুলোর কথা শুধু একবার ভেবে দেখুন। তখন আমরা পৌঁছেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। দ্বিমুখী রাস্তায়, কোন পথে যাব, বাঁদিকে নাকি ডান দিকে, সেই মাহেন্দ্র ক্ষণে পৃথিবীর ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারত। কিন্তু আচ্ছা, জার্মানরা যদি যুদ্ধে জিতত তাহলে কি হতো? যদি ওয়াটারলুর যুদ্ধে জিততেন নেপোলিয়ন, যদি কলম্বাস খুঁজে না পেত আমেরিকা, যদি ইংরেজরা কোনোদিনই না আসতো ভারতে, যদি 10 কোটি বছর আগের প্রাগৈতিহাসিক বিশাল সরীসৃপেরা বেঁচে থাকতো আজও, যদি আপনি আজ আমার সঙ্গে দেখা করতে না আসতেন। তিনি থামলেন, হয়তো বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করতে সময় দিলেন আমাকে, কিন্তু আমি বুঝে উঠলাম যৎসামান্যই। আমার বিশ্বাস এই সমস্ত ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটে গেছে আমাদের সমান্তরাল জগতে এবং এখনো ঘটে চলেছে সম্পূর্ণ অন্য তলে অবস্থিত আমাদের ঘিরে থাকা অলৌকিক জগতের মতো। আর কখনো কখনো হঠাৎ সে জগতে প্রবেশের দরজা আমাদের কাছে খুলে যায়। সেই দরজা খুলে খেয়াল খুশি মতো, এবং তখন দুই ভিন্ন জগতের প্রাণীরা সেই খোলা দরজা দিয়ে অন্য জগতে পা রাখতে পারে। সীমারেখার আবর্ত পেরিয়ে তারা পৌঁছে যায় দ্বিতীয় জগতে। তখন কি হবে মিস্টার কার্টিস? তিনি আমার চোখের দিকে চোখ রাখলেন এবং তাকালেন। এই প্রথম লক্ষ্য করলাম তার চোখের রং সবুজ। টাইটা ঢিলে করে ঘাড়ে হাত বোলালাম। পিঠের মেরুদণ্ড বেয়ে নেমে যাওয়া ঘামের সূক্ষ্ম স্রোত অনুভব করলাম। তিনি বলে চললেন, আর যদি আমরা সরাসরি পেছিয়ে যাই পৃথিবীর প্রত্যুষে, তাহলে কি হয় মিস্টার কার্টিস? প্রাণ সৃষ্টির সেই সূচনায় প্রাণ বলতে ছিল এককোষী কিছু প্রাণী এবং উদ্ভিদ। তারা সবে নড়তে চড়তে শিখেছে। অ্যামিবা, আমাদের বহু পরিচিত এককোষী, আজ থেকে লক্ষ লক্ষ বছর পরেও ঠিক একইভাবে বেঁচে রয়েছে।
এবং এখনো একইভাবে সে জীবাণু সদৃশ শিকারকে গ্রাস করে তার প্রাণ শক্তি শুষে নেয়। আর সাধারণ উদ্ভিদ ক্লামাইডোমোনাস সম্পর্কে আপনি কি বলবেন? এখনো সে শিকার গ্রাস করে চলেছে, যেমন করে আসছে যুগ যুগ ধরে। অবশ্য একথা সত্যি, এরা খুবই ছোট মাপের প্রাণী, কিন্তু তা বলে নিজের সমান আকারের প্রাণীদের কাছে এরা কম ভয়ঙ্কর নয়। আচ্ছা, আপনি গাছপালা নিয়ে চর্চা করেন যখন, তখন নিশ্চয়ই কলস উদ্ভিদের নাম শুনে থাকবেন। এই মাংসাশী গাছ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকে, তারপরে গ্রাস করে পোকা মাকড় মাছিকে। এর পাপড়িগুলো আমাদেরই চোয়ালের মতো বন্ধ হয়ে যায় শিকারকে বন্দি করার পর। গভীর সমুদ্রের অতলে এমন অনেক প্রাণী আছে যাদের আচার আচরণ সম্পূর্ণ উদ্ভিদের মতো। আবার এমন অনেক গাছপালা রয়েছে যাদের বাইরে থেকে দেখে প্রাণী বলেই মনে হয়। তিনি থামলেন এবং হাতের একটা ভঙ্গি করে প্রসঙ্গের ইতি টানতে টানতে বললেন, কিন্তু এসবের গুরুত্ব কেবল আপনার আমার মতো লোকের কাছেই, মিস্টার কার্টিস। যেহেতু আমরা গাছপালা নিয়ে চর্চা করি, কিন্তু সাধারণ পৃথিবী তাদের নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। কারণ তারা জানে এসব উদ্ভিদের আকার হয় সূক্ষ্মাতি সূক্ষ্ম। তারা অত্যন্ত নিম্ন স্তরের প্রাণী, অত্যন্ত এই গ্রহের মাপকাঠি অনুযায়ী। তিনি আমার সামনে ঝুঁকে এলেন, সামনের টেবিলে ছড়ানো দুহাতের ওপর চাপ দিয়ে বললেন, ধরুন, যদি এমন কোনো সমান্তরাল জগৎ থাকে যেখানে প্রাণীদের অনেক পেছনে ফেলে উদ্ভিদরা বিবর্তনের চূড়ান্তে গিয়ে পৌঁছেছে, যদি সেখানকার প্রাণীরা মানুষকে ধরেই আমি বলছি বুদ্ধির ক্রমবিকাশের প্রতিযোগিতায় উদ্ভিদের কাছে পরাস্ত হয়ে বহু পেছনে পড়ে গিয়ে থাকে, এরকম একটা জগৎ কল্পনা করতে পারেন মিস্টার কার্টিস? ঘরের গাছগুলো আমাকে চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের বিশাল সবুজ পাতা যেন চাপা বিদ্বেষে তীর তীর করে কাঁপছে। শুনছে ব্লুমের কথা, অপেক্ষা করছে আমার উত্তরের। আপনি কি বলছেন মিস্টার ব্লুম? এ কি কখনো সম্ভব? আমার কণ্ঠস্বর বলে উঠল, গলা যেন শুকিয়ে আসছে। পকেট থেকে রুমাল বের করে কপালে একবার বুলিয়ে নিলাম। চেয়ারে হেলান দিয়ে জোরালো গলায় হেসে উঠলেন তিনি। হাসতে লাগলেন। একটা অস্পষ্ট খসখস শব্দে ভরে গেল ঘরটা, যেন ঘামে ভেজা চারা গাছগুলো সে হাসিতে যোগ দিয়েছে। অসম্ভব বলছেন? কিন্তু আপনার চোখ দেখেই স্পষ্ট বুঝতে পারছি ইতিমধ্যেই আপনি অর্ধেক বিশ্বাস করে বসে আছেন। এমনকি আমার গল্পটা পর্যন্ত আপনাকে আমি এখনো বলিনি। তিনি থামলেন। হাসি মিলিয়ে গিয়ে তার মুখের ভাব গম্ভীর হয়ে উঠল। একটা বিবর্ণ যন্ত্রণার মেঘ ছায়া ফেলল তার ক্লান্ত ক্লিষ্ট মুখমণ্ডলে। বিশ্বাস করুন, আমার গল্পটা অক্ষরে অক্ষরে সত্যি। এর চেয়ে ভয়ঙ্কর সত্যি আমার জানা নেই। এ শুধু আমার চোখে দেখা কাহিনী নয়, আমাকে নিয়ে কাহিনী। আমিও যে এ কাহিনীর এক হতভাগ্য অংশীদার। তিনি গল্পটা আমাকে শোনালেন। 2 বছর আগে আমি ছিলাম 33-এর অবিবাহিত এক প্রাণ খোলা যুবক। জন্মের সময় আমার মা মারা যান এবং 20 বছর পরে বাবাও। আমার বাবা মোটামুটি বড়লোকই ছিলেন এবং তার সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমারই হাতে আসে। সুতরাং খাওয়া পড়ার ভাবনা না থাকায় আমি বেশিরভাগ সময় পড়াশোনার পেছনে খরচ করতে লাগলাম। নিছক পড়ার আনন্দই আমার পড়তে ভাল লাগতো। পৃথিবীর যাবতীয় তথ্য মস্তিষ্কের জঠরে জমিয়ে রাখাই হয়ে উঠল আমার একমাত্র নেশা। গাছপালা আমি ভালোবাসি। সত্যি কথা বলতে কি, মানুষের চেয়ে ওদের সঙ্গ আমার ভালো লাগে। কিন্তু এসব কথা এখানে নিতান্তই অপ্রাসঙ্গিক। 2 বছর আগে একদিন কালাহারি মরুভূমির বুক চিরে ছুটে চলেছিল আমার ল্যান্ড রোভার জিপ। এক দুষ্প্রাপ্য জাতের ক্যাকটাসের খোঁজে আমি তখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। লোকমুখে খবর পেয়েছিলাম কালাহারি মরুভূমিতে কখনো সখনো ওই ধরনের ক্যাকটাসের দেখা মেলে। সুতরাং বিন্দু মাত্র দেরি না করে গাড়ি ছুটিয়ে দিয়েছি সম্ভাব্য নিশানায়। আচ্ছন্ন সম্মোহিতের মতো মাথার ওপরে নিষ্ঠুর জ্বলন্ত সূর্য, আমার ঘামে ভেজা হাত ল্যান্ড রোভারের গিয়ার স্টিয়ারিং নিয়ে ব্যস্ত।
উঁচু নিচু পথে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। নিচু গিয়ারে চলা ইঞ্জিনের শব্দ যেন চিতাবাঘের ক্ষুব্ধ গর্জন। 120 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বিস্তৃত মরুভূমি যেন স্বচ্ছ তরঙ্গের পর্দার নিচে ধক ধক করে জ্বলছে। মাথার উপরে একটা এবং পায়ের নিচে একরাশ সূর্য নিয়ে আমি একরোখাভাবে ছুটে চলেছি। এক সমতল ভূমিতে পৌঁছে সবে গাড়ির গতি সামান্য বাড়িয়েছি। বজ্রপাতের মতো একটা প্রচন্ড তীক্ষ্ণ শব্দে হঠাৎ পরিবেশ থরথর করে কেঁপে উঠল। গোটা পৃথিবী যেন চোখের সামনে থেকে সরে গিয়ে ঝাপসা হয়ে গেল এবং ভীষণ সংঘাতে ঠিক বিপরীতভাবে আবার স্পষ্ট হয়ে ফিরে এলো। গাড়ি থামিয়ে অবাক চোখে চারপাশে আমি দেখতে লাগলাম। সবকিছু যেন বদলে গেছে। রংগুলো পাল্টে গেছে বর্ণালীর বিপরীত প্রান্তের রঙে। হলুদ বালির রং এখন নীল আকাশে উজ্জ্বল হলদে রঙের ছড়াছড়ি। আমার গায়ের রঙে কেমন এক অদ্ভুত সবুজ আভা। উষ্ণতা নেমে গিয়ে এখন প্রায় 70 ডিগ্রির কাছাকাছি এবং চোখ তুলে তাকাতেই সত্রাসে দেখলাম মাথার ওপরে সূর্যের রং উজ্জ্বল পান্না সবুজ বর্ণের। গাড়ি ছেড়ে টলতে টলতে নীল বালিতে পা ফেলে এগিয়ে চললাম। বালিয়াড়ির খাড়াই বেয়ে পৌঁছলাম কতগুলো গোলাপি পাথরের কাছে। অতলান্ত আশঙ্কায় আমার বুক কাঁপছে, আমার শরীর কাঁপছে। জানি না কি দেখতে চলেছি। বেশ কিছুক্ষণ অনিশ্চয়তায় আতঙ্কে পাথরের আড়াল থেকে মুখ তুলতে পারলাম না। ব্যাপারটা অনেকটা যেন সেই রকম দুঃস্বপ্নের মতো যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্কের ডাকে সাড়া দেয় না। ঠোঁটে দাঁতে চেপে ফোঁটা ফোঁটা করে সাহস সঞ্চয় করলাম। মাথাটা যত সম্ভব নিচু রেখে পাথরের আড়াল ছেড়ে উঁকি মারলাম এবং সেই চরম দুঃস্বপ্ন দৃশ্যের মুখোমুখি হয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। আমার সামনে এক বিস্তৃত নীল রঙের মাঠ। সেই মাঠে নিখুঁত পরিচ্ছন্ন সারিতে 6 ফুট অন্তর অন্তর দাঁড়িয়ে আছে কতকগুলো কাঠের খুঁটি। প্রতিটি খুঁটিতে বাঁধা রয়েছে সম্পূর্ণ নগ্ন একটি মানুষ। প্রচন্ড চিৎকারকে বন্ধ করতে নিজের হাত প্রাণপণে কামড়ে ধরলাম। জিভে পেলাম নোনতা স্বাদ। ওরা চুপচাপ দাঁড়িয়ে ছিল। চোখে মুখে কারো কোনো যন্ত্রণার ছাপ নেই। এবার শাড়ির দূর প্রান্তে কারো চলাফেরার প্রতি নজর পড়ল। সে দৃশ্যের তাৎপর্য প্রথমে ঠিক বুঝে উঠতে পারেনি, কিন্তু পরক্ষণেই উত্তপ্ত বাতাসের ঝাপটার মতো কঠিন সত্যটা আমার মনে ঝাঁপিয়ে পড়ল। আমার হৃৎপিণ্ড যেন স্পঞ্জের টুকরো, সেটাকে কেউ যেন আরো টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছে। আমি আবার দেখলাম সারি বাঁধা অসহায় মানুষগুলোর দিকে। আমার চোখ ঝাপসা হয়ে এলো, ছটফট করে উঠল নিঃশব্দ প্রতিবাদে। চোখ বন্ধ করলাম, কিন্তু তখনও সেই ভয়াবহ আতঙ্ক আমার মস্তিষ্কে আঁচড় কেটে চলেছে। অবশেষে আবার চোখ খুললাম। আমি তাকালাম স্পষ্ট দৃষ্টিতে। সামনেই ওটা দাঁড়িয়ে রয়েছে, 12 ফুট লম্বা টলমলো একটা বিশাল জিনিস। তার গোড়াটা প্রায় 7 ফুট ব্যাসের। সেখান থেকে সামান্য সরু হয়ে গেছে ডগার দিকে। ডগা থেকে সুরের মতো অসংখ্য বাহু চারপাশে ছড়িয়ে সাপের মতো সরসর করে কাঁপছে। জিনিসটার সঙ্গে এক ধরনের সামুদ্রিক ফুলের কিছুটা সাদৃশ্য রয়েছে। প্রতিটি সুর প্রান্তের দিকে ক্রমশ চ্যাপ্টা হয়ে গেছে পাতার মতো। দেখে মনে হলো সেগুলো হাতের মতোই কাজ করতে সক্ষম। জিনিসটার রং ঘোলাটে লাল এবং তার সমস্ত শরীরে কালো চাকা চাকা দাগ, অনেকটা আঁচিলের মতো। বুঝলাম যেন কেউ আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিল এই অপার্থিব বিভৎস জিনিসটা একটা উদ্ভিদ। ঠিক কি যে ঘটছে সেটা প্রথমে ঠাহর করতে পারলাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমার মস্তিষ্কই আমাকে সে ভয়ঙ্কর বাস্তব উপলব্ধি করতে দেয়নি। দ্বিতীয়বার তাকিয়েই বুঝলাম জিনিসটা কি করছে এবং আমার মন আতঙ্কে চিৎকার করে উঠল।
এই ভয়ঙ্কর দৃশ্যের সামনে থেকে আমার মস্তিষ্ক প্রচণ্ড ত্রাসে খুলি চৌচির করে পালিয়ে যেতে চাইল। নারকীয় গাছটা সারি ধরে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। দেখলাম বাঁধন খুলে একজন পুরুষকে ওটা তুলে নিল। ক্ষুধার্ত পাতাগুলো হতভাগা লোকটির হাত পা মাথা বিদ্যুৎ ঝলকের মতো বিচ্ছিন্ন করলো, যেন কোনো পাতাবাহার গাছকে কাঁচি দিয়ে ছাঁটা হচ্ছে। তারপর সেই অবশিষ্ট দেহটা তুলে ধরা হলো উঁচু করে। গাছটার ওপরের অংশ খুলে গিয়ে প্রকাশিত হলো এক বিশাল অন্ধকার মুখগহ্বর। সেই বিচ্ছিন্ন শরীর থেকে ছলকে বেরোনো রক্ত প্রচণ্ড মনোযোগে গাছটা পান করতে লাগলো। একই সঙ্গে আনন্দে খুশিতে গাছটার গোটা দেহ থরথর করে কাঁপতে লাগলো। দেহটার শেষ রক্তের ফোঁটা যখন শেষ হলো, তখন সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো গলিত শবদেহের এক স্তূপে, এবং সেই ভয়ঙ্কর প্রাণীটা এগিয়ে চলল পরের মানুষটার দিকে। বরফের হৃৎপিণ্ড নিয়ে দ্বিতীয়বার সেই একই দৃশ্যের সাক্ষী হলাম। ভালোভাবে মাথা তুলতেই দেখলাম গোটা জায়গাটায় অসংখ্য মানুষ খুঁটিতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। বন্দীদের মধ্যে পুরুষ ছাড়া স্ত্রীলোকও রয়েছে, এবং তাদের মাঝে ঘুরে ঘুরে বেড়াচ্ছে 20টারও বেশি রক্ত পিপাসু ভয়ঙ্কর উদ্ভিদ। সেই মৃত্যু উপত্যকায় বন্দির সংখ্যা হয়তো 1000-এরও বেশি, কিন্তু তাদের একজনকেও বাঁধন ছেঁড়ার চেষ্টা করতে দেখলাম না। এমনকি সঙ্গীদের নৃশংস পরিণতি দেখেও তারা কেমন নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে কি, তারা যেন ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করে মৃত্যুরই প্রতীক্ষা করছে। স্নায়ু ছেঁড়া কয়েক ঘন্টা প্রতীক্ষায় কেটে গেল। নারকীয় অনুষ্ঠানের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইলাম। ওদের তৃষ্ণার যেন আর শেষ নেই। আমার মন ততক্ষণে হতবুদ্ধি হয়ে পড়েছে। আতঙ্ক অনুভবের শেষ সীমায় পৌঁছেছি মনে করে চেয়ে রইলাম সামনের দৃশ্যের দিকে। তাকিয়ে আছি, দেখছি তাদের ধীর টলমল চলাফেরা, তৃষ্ণা নিবারণের নৃশংস পদ্ধতি। হঠাৎই একটা ছোট পাথরের আড়ালে একটা চাপা আলোড়ন আমার নজরে পড়ল। কতগুলো শয়তান গাছ নিজেদের মধ্যে হিংস্রভাবে লড়াই শুরু করেছে। এবার হঠাৎই ওরা ছিটকে বেরিয়ে এলো, এবং প্রায় 10টা গাছ ছুটে চললো পড়ে থাকা মানুষের বিচ্ছিন্ন মাথাগুলোর দিকে, যেন কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে। সবচেয়ে বেশি মাথা কে সংগ্রহ করতে পারে। তারপর ওরা ইতস্ততভাবে ছুটে বেড়াতে লাগলো। মাথাগুলো ছুড়ে দিতে লাগলো শূন্যে, আর অসংখ্য সুর দিয়ে সেগুলো আবার লুফে নিতে লাগলো, যেন কোনো উন্মাদ জগতে বাচ্চারা বল নিয়ে খেলা করছে। তাদের হাঁটা চলার ব্যাপারটা খুব স্পষ্ট করে বুঝে উঠতে পারলাম না, শুধু মনে হলো ওরা যেন মসৃণভাবে হাওয়ায় ভর করে এগিয়ে চলেছে। উবুর হয়ে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ষষ্ঠেন্দ্রিয়ের সংকেতে ঘাড়ের কাছে কেমন শিরশির করে উঠল। আসন্ন বিপদের আশঙ্কায় বিদ্যুৎ বেগে ঘুরে বসলাম। এক লাফে উঠে দাঁড়ালাম। ওই সময় উঠে না দাঁড়ালে আমার ঘাড় লক্ষ্য করে নেমে আসা চূড়ান্ত আঘাতটা আমি মাথা নামিয়ে এড়াতে পারতাম না। আসন্ন আঘাতের জন্য প্রস্তুত থাকলেও আসন্ন দৃশ্যের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আক্রমণকারী একজন মানুষ, উলঙ্গ দেহ, সুচলো দাঁত, বড় বড় চুল, পাশবিক দৃষ্টি নিয়ে আমার দিকে সে তাকিয়ে, তার হাতে একটা নল। সেই ইঙ্গিতে আমাকে বোঝাতে লাগলো যে নলটা সে আমার শরীরে ঢুকিয়ে রক্তপান করতে চায়। বিচিত্র একটা চি চি শব্দ করে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, হাতের হতচ্ছাড়া নলটা সামনে বাড়ানো। তার মুখের ভাবে কেমন এক অদ্ভুত বিহবল অভিব্যক্তি। তাকে রক্তপানে বাধা দেওয়ার কারণ সে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না। রাগের বদলে সেই অবিশ্বাস বিস্ময়ের ছাপটুকুই তার মুখে ফুটে উঠেছে। নিষ্ফল ছোবলের ভঙ্গিতে সে এগিয়ে আসতে লাগলো, থামলো না কিছুতেই। অবশেষে একটা পাথর তুলে নিয়ে লোকটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। পাথরের আঘাত এড়ানোর কোনো চেষ্টাই সে করলো না। বিপদের মুহূর্তে এমন ভয়ঙ্কর নির্বিকার আচরণ আমি কখনো দেখিনি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং একটা বিশ্রী শব্দ করে পাথরটা সরাসরি আঘাত করলো তার মুখে। গোড়া কাটা কলা গাছের মতো সশব্দে পড়ে গেল সেই লোকটা। দাঁড়িয়ে আছি আমি এবার, বিদ্রোহী পাকস্থলীকে একান্ত চেষ্টায় সংযত রাখার চেষ্টা করছি। অগস্থলে এসে উপস্থিত হলো একজন পুরুষ ও একটি মেয়ে।
দুজনের হাতেই একটা করে নল। যুদ্ধের জন্য প্রস্তুত হলাম, কিন্তু ওরা আমার দিকে ফিরেও তাকালো না। সোজা এগিয়ে গেল তাদের সঙ্গীর পড়ে থাকা মৃতদেহের দিকে। তার পাঁজরে দুদিক থেকে দুটো নল বসিয়ে দিল দুজনে। উবু হয়ে বসে নলের অন্য প্রান্তে ঠোঁট লাগিয়ে চুষতে শুরু করলো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো এই দৃশ্য দেখে। বুঝলাম যে কোনো মুহূর্তে আমার শরীর অবশ হয়ে আসতে পারে। এ নারকীয় দৃশ্য আমি কতক্ষণ সহ্য করব? ছুটে পালিয়ে যেতে চাইলাম, ইচ্ছে হলো বমি করতে, কিন্তু অপলক চোখে তাকিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মেয়েটা নল থেকে মুখ তুলে এক পলক আমার দিকে তাকালো। শূন্য নিষ্প্রাণ তার দৃষ্টি। তারপরও প্রথম লোকটার পড়ে থাকা নলটা তুলে নিল। সেটা উঁচিয়ে ধরে আমাকে ওদের সঙ্গে যোগ দিতে ইশারা করলো। আমাকে হাত তুলে ইশারা করতে গিয়ে সঙ্গীর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল মেয়েটা, এবং আমি সাবধান করার আগেই ওর সঙ্গী মৃতদেহ থেকে নিজের নলটা বের করে নিয়ে মেয়েটার শরীরের গভীরে ডান স্তনের ঠিক নিচে বসিয়ে দিয়েছে। হাতের নলটা ফেলে দিয়ে অস্ফুটভাবে বার কয়েক কাশলো মেয়েটা। মুখ ফিরিয়ে দেখলো ওর সঙ্গী তার বিশ্রী ঠোঁট নলের অপর প্রান্তে নামিয়ে টানছে। ততক্ষণে নল বেয়ে রক্ত বইতে শুরু করেছে। বুকে সবচেয়ে কাঁপন ধরালো মেয়েটার অভিব্যক্তি। ওর মুখে আবেগের অভিব্যক্তির লেশ মাত্র নেই। প্রাণপণে এবার আমি একটা চিৎকার করে উঠলাম। একটা বড় সড়ো পাথর তুলে নিয়ে লোকটার মাথায় নামিয়ে আনতে যাব। একটা অদ্ভুত তীব্র শীষের শব্দে ফিরে তাকালাম। 12টারও বেশি দুঃস্বপ্নের উদ্ভিদ আমাকে ঘিরে ফেলেছে। পাথরটা সর্বশক্তি দিয়ে ওদের মাঝে ছুড়ে দিলাম। নিতান্তই নিষ্ফল চেষ্টা। হিল হিলে সুর নিয়ে ওরা এগিয়ে আসতে লাগলো। একই সঙ্গে শোনা যাচ্ছে সেই তীব্র শীষের শব্দ। লোকটা আর মেয়েটাকে ওরা ঘিরে ধরলো। ন্যাকড়ার পুতুলের মতো তুলে নিল দুজনকে। তারপর আমাকে অসংখ্য সুরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমার হাত দুটো বজ্র বাঁধুনিতে বন্দি হলো। আমি তখন অসহায়। প্রচণ্ড ভয়ের সঙ্গে দেখলাম একটা গাছ লোকটির লম্বা চুল ধরে তাকে শূন্যে তুলল। তারপর অস্বাভাবিক ক্ষিপ্রতায় একটা ধারালো পাতা গভীরভাবে বসিয়ে দিল তার ঘাড়ের পাশে। লোকটা নিশ্চলভাবে শূন্যে ঝুলতে থাকলো, আর সেই শয়তান গাছটা তার গলার চারদিকে করাতের মতো পুচিয়ে পুচিয়ে কেটে চলল। দেখলাম অন্য একটা সুর লোকটার পা দুটো জড়িয়ে ধরে টানতে লাগলো। সুতরাং এও দেখলাম লোকটার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং একই সঙ্গে তার গলার নালি, ফুসফুস, হৃৎপিণ্ড এবং যকৃৎ ঝুলন্ত রক্তাক্ত অবস্থায় বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। জেগে উঠে নিজেকে নগ্ন এবং খুঁটিতে বন্দি অবস্থায় আবিষ্কার করলাম। চারপাশে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। 3 ফুট দূরের খুঁটিতে বাঁধা একটি মেয়ে ঘুরে তাকালো আমার দিকে। অল্প হেসে ও বলল, সুন্দর জায়গা না? আগেই লক্ষ্য করেছি এই জায়গাটা আগের চেয়ে অনেক ছোট। এখানে মাত্র জনা 30 মতো বন্দি রয়েছে, কিন্তু আমার সমস্ত মনোযোগ একাগ্রভাবে নিবদ্ধ মেয়েটার দিকে। ও কথা বলছে, এবং সে কথা আমি স্পষ্ট বুঝতেও পারছি। তুমি তুমি কথা বলতে পারো? আমার মুখ দিয়ে শব্দগুলো বেরিয়ে এলো। নিশ্চয়ই। তোমাকে আমার ভালো লাগছে। ওরা ঠিক করছে আমাদের জোর খাওয়াবে। শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। জোর খাওয়াবে? হ্যাঁ, আমাদের একসঙ্গে শোয়াবে, জোর খাওয়াবে। তোমার জ্ঞান বুদ্ধি নিশ্চয়ই বেশি, তাই এ জায়গায় তোমাকে নিয়ে আসা হয়েছে। এটাই সবচেয়ে সেরা জায়গা। ও নিজের চারপাশে একবার দেখলো, তারপর বলল, আমাদের 30 জনকে শ্রেষ্ঠ সন্তান পাওয়ার আশায় বারবার মিলিয়ে মিশিয়ে জোর খাওয়ানো হয়েছে। আমাদের দেখতে খুব সুন্দর, তাই না? ও গর্বের দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমরা বড় মাঠের ছন্ন ছাড়া কিংবা
খোলা জায়গায় ঘুরে বেড়ানো কোনো মানুষগুলোর মতো নই। দীর্ঘশ্বাস ফেলে গুটিতে হেলান দিয়ে দাঁড়ালো এবং বলল, এখানে আমার ভীষণ ভালো লাগে। আমরা দেখতে এত সুন্দর। এক মুহূর্তের জন্য আমার দু চোখ স্থির হয়ে রইল মেয়েটির মুখে, শরীরে। আমার দেখা মেয়েদের মধ্যে এই মেয়েটি নিঃসন্দেহে সবচেয়ে সুন্দরী। ওর লম্বা ঝেউ গেলানো কালো চুলের বন্যা নেমে এসেছে সরু কোমর পর্যন্ত। ডিম্বাকৃতি কমনীয় মুখ, টানা টানা দু চোখের রং কালো। ওর শরীর থেকে চোখ ফিরিয়ে নিতে পারলাম না এবং দ্বিতীয়বার যখন ওর দিকে চোখ রাখলাম অনুভব করলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। নিজের খুঁটিতে হেলান দিয়ে দু চোখ ভরে ওকে দেখতে লাগলাম। আমার দৃষ্টি ওর স্বর্গীয় সৌন্দর্যে খেলে বেড়াতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটা হিসির শব্দ কানে এলো। নতুন কোনো আতঙ্কের জন্যে নিজেকে তৈরি করে অতি কষ্টে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখলাম সেই ভয়ঙ্কর গাছগুলোর একটা খুঁটির সারি ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। এ দৃশ্য আমার কাছে পরিচিত, কিন্তু অপরিচিত হিসির শব্দের উৎসটা প্রথমে ঠিক ঠাহর করতে পারলাম না। অবশেষে অনুভব করলাম একটা সুন্দর উত্তেজক সেন্ট ওই গাছটা আমাদের গায়ে স্প্রে করছে। হিসির শব্দটা স্প্রে করারই শব্দ। ঠিক বুঝলাম না সেন্টটা কৃত্রিমভাবে তৈরি নাকি প্রাকৃতিক নিয়ম মাফিক উদ্ভিদটার শরীর থেকে বেরিয়ে আসছে। গাছটা খুঁটির সারি ধরে ক্রমশ এগিয়ে চলেছে, আর হিসির শব্দে তার মাথার গহ্বরটা একবার খুলছে আর বন্ধ হচ্ছে, এবং একই সঙ্গে সেই নেশা ধরানো সুগন্ধি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। সে অনুভূতির কোনো তুলনা নেই। তাকালাম পাশের মেয়েটির দিকে। ও আমার, সম্পূর্ণ আমার। আমি সশব্দে হেসে উঠলাম। মেয়েটাও আমার দিকে চেয়ে হাসলো, দুষ্টু মদির হাসি। ওর শরীরটাকে খুঁটির গায়ে ওপরে নিচে ঘষতে লাগলো। ওর নাসারন্ধ্র স্ফুরিত হলো। গভীর প্রশ্বাসে সুগন্ধি আঘ্রাণের প্রয়াসে লক্ষ্য করলাম ঘন শ্বাস প্রশ্বাসে ওর বুক দুটো যেন সুষম ছন্দে উঠছে আর নামছে। বন্ধু অবস্থায় যতখানি সম্ভব ঝুঁকে পড়লাম ওর দিকে। আমার রক্তে তখন দাপাদাপি করছে দুরাকাটা ভাব। ওর দিকে ঝুঁকে পড়েছি, কিসের একটা হালকা ছোঁয়া আমার মুখে লেগেই হারিয়ে গেল। মুখ ফিরিয়ে তাকালাম, সরাসরি চোখ পড়ল সেই লোকটার হিংস্র বন্য মুখের দিকে। সেই লোকটা যে খোলা জায়গায় নল হাতে মেয়েটার সঙ্গী ছিল। তড়িৎ পৃষ্ঠের মতো পিছিয়ে আসতে চেষ্টা করলাম, কিন্তু সে হাসি মুখে মাথা নাড়তে নাড়তে চলে গেল। অবাক বিস্ময়ে তার অপসৃয়মান শরীরের দিকে চেয়ে রইলাম। একটা গাছ তাকে বয়ে নিয়ে যাচ্ছে, অথবা ঠিকভাবে বলতে গেলে তার অবশিষ্টাংশ বয়ে নিয়ে যাচ্ছে। লোকটার যতটুকু আমি দেখতে পাচ্ছি তা হলো একটা ভিজে চুইয়ে পড়া ব্যাগ থেকে বেরিয়ে থাকা তার মাথাটা। তার গলার নলি, হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃৎ রয়েছে সেই ব্যাগের ভেতর। ব্যাগটা চামড়ার ফিতে দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে গাছটার পা কাঁধে, যদিও অবশ্য তাকে কাঁধ বলা যায়। এই অবস্থায় লোকটা একজনাভাবে আমার দিকে যে আসতে লাগলো, মাথা নাড়তে লাগলো। আমার পেটের নাড়ি বুড়ি যেন গুলিয়ে উঠল, কারণ বুঝলাম যেভাবেই হোক লোকটা এখনো বেঁচে রয়েছে। উদ্ভিদ রাক্ষসটা খানিকটা এগিয়ে যেতেই নজরে পড়ল একই রকম আর একটা ভেজা ব্যাগ তার অন্য কাঁধ থেকে ঝুলছে। সেটা থেকে উঁকি মারছে সেই মেয়েটির মাথা। ও যেন আমাকে চিনতে পারলো, আমাকে লক্ষ্য করে চোখ নাচালো। বুঝতে পারলাম নিতান্ত সাজসজ্জার প্রয়োজনেই গাছটাই পৈশাচিক মাথা দুটো নিয়ে যাচ্ছে। প্রাণপণে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে গুটিতে মাথা ঢুকে চললাম। চেষ্টা করলাম এই ভয়ঙ্কর দৃশ্য মন থেকে মুছে ফেলতে। শুনতে পেলাম সামনে থেকে বেনাসির দীর্ঘশ্বাস। কি চমৎকার! এত ভালো
কখনো লাগেনি। চোখ খুলে তাকালাম ওর দিকে। খুঁটির গায়ে শরীরের ভার রেখে আধ বোঝা চুকেও আমার দিকে চেয়ে আসলো। ওর শ্বাস প্রশ্বাস ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। ওর ভুরুতে ঘামের ছোট ছোট ফোঁটা ভোরের শিশিরের মতো যেন চকচক করছে। ও, এত ভালো কোনো দিনও লাগেনি। এ নিশ্চয়ই তোমার জন্যে হয়েছে। ও আপাতে আপাতে বলল, আমাকে লক্ষ্য করে হাসলো উষ্ণ হাসি। তুমি টের পাওনি? ও প্রশ্ন করল। হ্যাঁ পেয়েছি, উত্তর দিলাম, যদিও ঠিক বুঝলাম না ও কি বলতে চাইছে। আমাদের মিলনের আর বেশি দেরি নেই। ও বলল, আমি জানি আমার খুব ভালো লাগবে। এভাবে আমাদের আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? আমি প্রশ্ন করলাম। প্রথমে বোধহয় আমার কথা শুনতে পেল না ভেনাস। দেখলাম ও চোখ বন্ধ করে রয়েছে। ওর মুখের অভিব্যক্তি এবং শরীরের প্রত্যঙ্গের নড়াচড়া স্পষ্ট বুঝিয়ে দিল ও কি ভাবছে। আমি বুঝলাম আমি ওর প্রেমে পড়েছি এবং সম্ভব হলে ওকে দুঃস্বপ্ন থেকে আমি রক্ষা করতে চাই। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা এভাবে আর কতক্ষণ আমাদের এখানে থাকতে হবে? ও চোখ খুলে তাকালো। কতক্ষণ? তার মানে? তার মানে কতক্ষণ? কখন এসে ওরা আমাদের বাঁধন খুলবে? বাঁধন খুলবে? ওরা কখনো আমাদের বাঁধন খোলে না। এরকম খারাপ কথা বললে আমি তোমাকে আর ভালোবাসবো না। এই খুঁটি ছাড়া আমি তো আর খোলা জায়গায় ঘুরে বেড়ানো বুনো মানুষ নই। কিছু মনে করো না, আমি জানতাম না। তুমি ভারী অদ্ভুত। আমার দিকে তাকিয়ে ও বলল, সবাইয়ের চেয়ে আলাদা। এরপর স্থির চোখে ও চেয়ে রইল আমার চোখে। অবশেষে ও বলল, খুব শিগগিরই ওরা তোমার বাঁধন খুলে দেবে। খুলে দেবে? কেন? অবাক হয়ে জানতে চাইলাম। আমার সঙ্গে এক খুঁটিতে তোমাকে বেঁধে দেওয়ার জন্যে। বোকা কোথাকার। ও হাসলো। ও, মুখে রক্তের ঝলক অনুভব করে বলে উঠলাম। কিছুক্ষণ কেটে গেল। তারপর আমি ঠিক করলাম একটা নতুন পথে এগিয়ে দেখি। তুমি কি চাও তোমার কুটির সঙ্গে আমাকে সারাক্ষণ বেঁধে রাখা হোক? আমি জিজ্ঞেস করলাম। হুম, তা সম্ভব নয়। ও উত্তর দিল, কিন্তু হলে ভালোই লাগতো। আলোচনা চালিয়ে যাওয়ার আর সময় পেলাম না। খাবার এসেছে, খাবার খাবার এসেছে, খাবার। সারি থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল। গাড় বেরালাম কণ্ঠস্বরের উচ্চ সন্ধানে। আমরা 30 জন তাকিয়ে রইলাম একই দিকে। দুটো গাছ সারি ধরে হেঁটে আসছে। তাদের হাতে একটা বড় ব্যাগ। ব্যাগ থেকে একটা নল বেরিয়ে এসেছে বাইরে। পালা করে নলটা তুলে দেওয়া হলো উপসী বন্দীদের মুখে। তারা উন্মাদ উত্তেজনায় নলটা চুষতে লাগলো। একজনের পালা শেষ হতে এই নলটা চিনিয়ে নিয়ে পরের জনকে দেওয়া হচ্ছে। অনুভব করলাম আমি নিজেও ভীষণ ক্ষুধার্ত। অবাক হয়ে আবিষ্কার করলাম অন্যান্যদের মতো আমিও খিদের জ্বালায় বাঁধন ছেঁড়ার জন্যে ধস্তাধস্তি করছি, অপেক্ষা করছি আমার পালা আসার জন্যে। গাছ দুটো আরো কাছে আসতেই ঘেন্নায় কুকড়ে গেলাম। যেটাকে আমি দূর থেকে ব্যাগ মনে করেছি সেটা আসলে একটা মানুষের দেহ, শক্ত বাঁধনে বলের আকারে বাঁধা। ওরা এতক্ষণ তারই রক্ত পান করেছে। এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে ওদের বাধা দিতে চেষ্টা করলাম। পাগলের মতো চিৎকার করে উঠলাম বার কয়েক, কিন্তু আমার চেয়ে ওদের শক্তি অনেক বেশি। ওরা নলটাকে জোর করে গুঁজে দিল আমার মুখে। আমি রক্তপান করতে বাধ্য হলাম।
মেটালাম বুক ভরা তৃষ্ণা। হায় ভগবান! তারপর ওরা এগিয়ে গেল আমার ভালোবাসার মেয়ের কাছে। কিন্তু তখন আমি আবার তৃষ্ণায় পাগল হয়ে দশদি শুরু করেছি। দেখলাম ওর নলে মুখ লাগিয়ে ভীষণ তৃপ্তিতে চুষে চলেছে। এরপর সন্ধে নেমে এলো নিঃসারে। আমার বাঁধন যে অনেক ঢিলে হয়ে গেছে সেটা বুঝতে আমার আরও কিছু সময় লাগলো। হাত নাড়তে চেষ্টা করলাম, হ্যাঁ সত্যিই তো বাঁধন অনেক ঢিলে ঠেকছে। পাগলের মতো আমি বাঁধন খুলতে শুরু করলাম। তখন বুঝলাম আসলে কি ঘটেছে। খাওয়ার সময় বাধা দিতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে, তাতে একটা গাছের ধারালো পাতা আমার বাঁধনের কয়েক জায়গায় কেটে দিয়েছে। শোনা শুনছো? শোনা শুনছো? শুনছো? বিষ করে ওকে ডাকলাম, এই শুনছো? আমার আমার বাঁধন কিন্তু ভুলে গেছে। ও জাগালো আমার দিকে, ওর চোখগুলো কেমন গোল গোল হয়ে উঠলো। কি করছো তুমি? খবরদার ওই রকম কাজ আর করো না। আমি বলে দেব, চেঁচিয়ে বলে দেব। ও চিৎকার করতে গেল, কিন্তু ততক্ষণে আমার বাঁধন খোলা হয়ে গেছে। এক লাফে ওর সামনে হাজির হয়ে ওর মুখের উপর হাত চেপে ধরলাম। ছাড়া পাওয়ার জন্যে ও জুঝতে লাগলো। তখন আমি হাত সরিয়ে ঠোঁট চেপে ধরলাম ওর ঠোঁটে। ও সেই সুখের স্মৃতি। সেই মুহূর্তে আমরা এক নীরব অঙ্গীকারে আবদ্ধ হলাম। ও আমাকে আর বাধা দিল না। ওর বাঁধন খুলে আমরা দুজনে পালাতে শুরু করলাম। অন্ধকারের বুক চিরে ছুটে চললাম বাঁচার আশ্বাসে। অবশেষে পাথর বালিয়াড়ির খাড়ায় পেরিয়ে এলাম। অবিশ্বাস্য মনে হলেও ঢুকে পড়লো সামনে নীল চাঁদের আলোয় দাঁড়িয়ে রয়েছে আমার রোভার। শক্ত হাতে ওর হাত ধরে লাফিয়ে চুটকে খাড়াই বেয়ে নামতে শুরু করলাম। তারপর এক সময় উঠে বসলাম গাড়িতে। অনুমানের মতো ইঞ্জিন চালু করার চেষ্টা করছি। কানে এলো বুক কাঁপানো শিশের শব্দ। মনে হলো গাড়ির ব্যাটারি বুঝি অকেজো হয়ে গেছে। শিশের শব্দটা ক্রমশ কাজে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত ইঞ্জিন গর্জন করে উঠল। গিয়ার দিয়ে ক্লাচ ছাড়লাম। এক প্রচণ্ড ঝটকা দিয়ে চাকার আর্তনাদ তুলে গাড়িটা চড়তে শুরু করলো। হঠাৎ শুনতে পেলাম বজ্রপাতের তীব্র ভয়ঙ্কর শব্দ। সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। তারপর ভীষণ সংঘাতের পর ঠিক বিপরীতভাবে স্পষ্ট হয়ে আবার ফিরে এলো চোখের সামনে। চোখ পড়ল চাঁদের হলদে আলোর দিকে। শেষ পর্যন্ত আমরা তাহলে ফিরে এসেছি, আর আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ মিস্টার কার্টিস, এক আতঙ্কের আবর্তের মধ্যে দিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম এক সমান্তরাল জগতে। আর তার চেয়েও বড় কথা, আমি আবার ফিরেও এসেছি। আমি তাকালাম সাদা চুলওয়ালা বৃদ্ধের দিকে। মিস্টার ব্লুম, এর চেয়ে ভয়ঙ্কর কাহিনী আমি কখনো শুনিনি। আমি বললাম, কিন্তু কিন্তু তবু আপনার একটা সান্ত্বনা আছে। আচ্ছা, আপনার সেই সুন্দরী বইয়ের কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বললেন, হ্যাঁ, ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেহ নেই মিস্টার কার্টিস। কারণ ওই অভিজ্ঞতাই আমাকে উপহার দিয়েছে এই অকাল বার্ধক্য। যাকগে, আমার কাহিনী তো শুনলেন। এ থেকে আপনি হয়তো অনেক পয়সাও পাবেন, কিন্তু আমার পারিশ্রমিকের কী ব্যবস্থা করবেন? পারিশ্রমিক মিস্টার ব্লুম? হ্যাঁ, পারিশ্রমিক মিস্টার কার্টিস। ও হ্যাঁ, আমার কাগজ আপনাকে ভালোই টাকা দেবে, আপনি নিশ্চিত থাকুন। না না, টাকা নয়, টাকা নয়। টাকা কে চাইছে? তাহলে কি? তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, একটা নল হাতে নিয়ে এগিয়ে এলেন আমার দিকে। আমার বউ খিদে চটপট করছে মিস্টার কার্টিস। আমার এই ভাঙা শরীরে বেশি রক্ত আর নেই। দিনের পর দিন আমি কিভাবে পারবো? তিনি নলটা এগিয়ে দিলেন আমার দিকে। পারিশ্রমিক হিসেবে, বুঝলেন? পারিশ্রমিক হিসেবে শুধু একটু রক্ত দিন না মিস্টার কার্টিস। আমার সোনামণির জন্য একটুখানি রক্ত দিন না। না! আমি চিৎকার করে উঠলাম, লাফিয়ে উঠে এক ধাক্কা মারলাম ওকে।
আমার উন্মাদ আঘাতে তার শীর্ণকায় পলকা শরীর ছিটকে পড়ল মেঝেতে। ভদ্রলোক সম্ভবত পুরোপুরি পাগল হয়ে গেছেন এবং এই গল্পটা তার উন্মাদ মস্তিষ্কের কল্পনা ছাড়ার কিছুই নয়। মরুভূমির সূর্যের তাপে তার চিন্তা ভাবনার সমতা সেদিন ওলটপালট হয়ে গিয়েছিল। তিনি উঠে বসলেন, শুকনো জীর্ণ শরীরটা নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চললেন চোখ ধাঁধানো ফুলের পশরা সাজিয়ে বসে থাকা ক্যাকটাসটার দিকে। রুদ্ধ কান্নায় বৃদ্ধের দেহ কেঁপে কেঁপে উঠছে। ও আমাকে দেবে না বলছি শোনা, আমাকে দেবে না শোনা, এক ফোঁটা রক্ত দেবে না আমাকে। কেন? আমার এই কাজটা কি এক বিন্দু রক্ত পাওয়ার যোগ্য নয়? আমার এই গাছটা কি এক ফোঁটা রক্ত খাওয়ার যোগ্য নয়? গাছটাকে জড়িয়ে ধরে তিনি উঠে দাঁড়ালেন, ওটার গায়ে মাথা রেখে চোখ বুঝলেন। সত্রাসে লক্ষ্য করলাম গাছটার ডাল দুটো যেন নড়ে উঠল, ধীরে ধীরে জড়িয়ে ধরল তাকে। কি করছি বুঝে ওঠার আগেই আমি এক ভয়ঙ্কর চিৎকার করে উঠেছি এবং মেঝে থেকে বিকট দর্শন ছুরিটা তুলে নিয়ে নৃশংসভাবে সুন্দর ক্যাকটাসটাকে আঘাত করে চলেছি। এক প্রচণ্ড যন্ত্রণার চিৎকার শোনা গেল, আহত কোনো স্ত্রীলোকের আর্তচিৎকার। বৃদ্ধ ছিটকে পড়লেন একপাশে। আতঙ্ক বিস্ময়ে দেখলাম সেই অদ্ভুত গাছটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, শুধু শোনা যাচ্ছে আর্তচিৎকার ও কাতরানির শব্দ। আরও দেখলাম গাছটার অসংখ্য কাটা জায়গা দিয়ে বেরিয়ে আসছে রক্ত, লাল রক্ত। অবাস্তব ঝাপসা দুঃস্বপ্নের মতো ঘটনাটা এখনও আমার মনে পড়ছে। সাপের মতো হিল হিল করা রক্তাক্ত ক্যাকটাস, ওটার চারপাশে যন্ত্রণায় টলমলো পায়ে ঘুরে বেড়ানো বৃদ্ধ, বুকে হাত চেপে তিনি যেন শ্বাসকষ্টে ছটফট করছেন। এরপর ঠিক কী ঘটেছে তা আমার কাছে অস্পষ্ট, ঝাপসা, যেন কোনো বিকৃত পরকলায় প্রতিশ্রিত হয়ে সে দৃশ্য আমার চোখে ছায়া ফেলেছে, যেন এক দুরন্ত কুয়াশা কোনো রহস্যের পর্দায় তাকে ঘিরে রেখেছে। মনে পড়ছে ছুরিটা আমার হাত থেকে খসে পড়েছিল, বৃদ্ধের মৃতদেহটা শুয়েছিল চিত হয়ে, তার একটা হাত বুকের ওপর খামচে ধরা, অন্য হাতটা নিষ্ফল চেষ্টায় মৃত্যুমুখী গাছটার দিকে বাড়ানো। আমি সভয়ে পিছিয়ে এসেছি, আমার মাথাটা ঝিমঝিম করে কেমন টলে উঠেছিল। মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, এক ছুটে হোঁচট খেতে খেতে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, উঠে বসেছি গাড়িতে। আমার উন্মাদ চিৎকার এক মুহূর্তের জন্য থামেনি এবং রাস্তা ধরে গাড়িও ছুটিয়েছি ভূতগ্রস্তের মতো। মনে আছে, বজ্রপাতের মতো ভয়ঙ্কর এক তীব্র শব্দ আমার কানে এসেছে। দেখেছি গোটা পৃথিবীটা চোখের সামনে থেকে সরে গিয়ে ঝাপসা হয়ে গেল এবং ভীষণ সংঘাতে ঠিক বিপরীতভাবে আবার স্পষ্ট হয়ে ফিরে এলো। এবং এখন এই মুহূর্তে আমি চোখ তুলে তাকিয়ে আছি একটা পান্না সবুজ সূর্যের দিকে, আর আমার কানে ভেসে আসছে এক অদ্ভুত তীব্র শিসের শব্দ। এতক্ষণ শুনছিলেন গেলার্ড স্যাবাটানির দ্য ভর্টেক্স অফ হররের অনুবাদে তৈরি গল্প আতঙ্কের ঘূর্ণাবর্তে। আমাদের আজকের গল্পের ভেনাসের চরিত্রে সুস্মিতা, কথক ও অন্যান্য চরিত্রে প্রসূন, সমগ্র গল্প পরিচালনায় প্রসূন, আবহ সঙ্গীত ও মিক্সিংয়ে যথাক্রমে ইন্দ্রনীল ও প্রসূন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এখনও আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।